আমরা যখন কোনো শতবর্ষী প্রাচীন বিশাল স্থাপত্যের দিকে তাকাই তখন সাধারণত আমরা এর ভিত্তির দিকে লক্ষ্য করি, মানে সেই কঠিন মজবুত পাথরের দেয়ালগুলোর দিকে, যা আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় হ্যাঁ, কবে তৈরি হয়েছিল। ঠিক কবে এবং কিভাবে এটি নির্মিত হয়েছিল। ব্যাপারটা আমাদের চোখের সামনে একেবারে দৃশ্যমান, কাঠামোগত আর অনস্বীকার্য বলতে পারেন। ইট আর পাথরের গাঁথুনি নিঃসন্দেহে একটা স্থায়িত্বের অনুভূতি দেয়, মানে মনে হয় যেন সব কিছু একেবারে নিখুঁতভাবে সাজানো। কিন্তু ধরুন যদি এমন হয় যে সেই স্থাপত্যের আসল ইতিহাস তার ওই নিখুঁত পাথরের গাঁথুনিতে নেই, তাহলে কোথায়? ইতিহাস লুকিয়ে আছে তার দেয়ালের ভেতরের এলোমেলো ত্রুটিপূর্ণ জলের পাইপলাইনে। শতাব্দীর পর শতাব্দী ধরে যে ভুলগুলো জোড়াতালি দিয়ে সারানো হয়েছে, আসলে তার ভেতরেই আসল গল্পটা আছে। চমৎকার একটা রূপক। তো দ্য ডিবেটে আপনাদের স্বাগত, যেখানে আমরা একটি বিষয়ের নানা দিক নিয়ে গভীর বৌদ্ধিক আলোচনা করি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা বিজ্ঞান আর দর্শনের জগতে যুগান্তকারী প্রভাব ফেলেছে। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল প্রখ্যাত জীববিজ্ঞানী জেরি এ কয়েনের লেখা সাড়া জাগানো বই ওয়াই এভলিউশন ইজ ট্রু। একদম ঠিক। এই বইটিতে চার্লস ডারউইনের প্রস্তাবিত বিবর্তন প্রক্রিয়ার অকাট্য প্রমাণগুলোকে, মানে আধুনিক বিজ্ঞানের বিভিন্ন শাখার আলোকে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। বিবর্তনের প্রমাণগুলো কিন্তু আমাদের চারপাশে ছড়িয়ে আছে, আর জেরি কয়েন খুব নিপুণভাবে সেগুলো একত্রিত করেছেন বইটাতে। হ্যাঁ, তবে আমাদের আজকের বিতর্কের মূল প্রশ্নটি হল, ডারউইনের বিবর্তন তত্ত্বের সত্যতা প্রমাণের ক্ষেত্রে ঠিক কোন ধরনের বৈজ্ঞানিক প্রমাণ সবচেয়ে বেশি শক্তিশালী আর নির্ণায়ক? মানে আমরা কি জীবাশ্মবিজ্ঞান বা প্যালিয়েন্টোলজির বাহ্যিক ঐতিহাসিক প্রমাণগুলোকে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে ধরব, নাকি জিন তত্ত্ব, আণবিক জীববিজ্ঞান ও শারীর স্থানের মতো ভেতরের অভ্যন্তরীণ প্রমাণগুলোকে বেশি গুরুত্ব দেব? আমি এখানে প্রথম দলে। আমি মনে করি পাথরে লেখা ইতিহাস এবং পৃথিবীর বুকে প্রাণের ভৌগোলিক বিস্তারই হল বিবর্তনের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। আর আমি বিষয়টি একটু ভিন্ন দিক থেকে দেখি। আমার মতে জীবের অভ্যন্তরীণ ত্রুটিপূর্ণ নকশা, বা যাকে বলে ব্যাড ডিজাইন, আমাদের শরীরের ভেস্টিজ বা অবশিষ্টাংশ আর যৌনতার চালিকা শক্তি বিবর্তনের অকাট্যতার সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রমাণ। চলুন তাহলে সরাসরি বিতর্কে ঢোকা যাক। আমি কেন ভূতত্ত্ব এবং জীবাশ্ম বিজ্ঞানকে বিবর্তনের সবচেয়ে অকাট্য প্রমাণ মনে করি, তার একটা বড় কারণ হল এটি আক্ষরিক অর্থেই আমাদের চোখের সামনে একটা দৃশ্যমান ইতিহাস তুলে ধরে। দৃশ্যমান ইতিহাস বলতে? মানে আপনি যখন মাটির স্তরগুলো খুঁড়তে থাকেন, আপনি আসলে সময়ের অতীতে ভ্রমণ করছেন। সবচেয়ে নিচের স্তরে আমরা পাচ্ছি একদম সাধারণ এককোষী জীব, তারপর আরও কিছুটা ওপরে উঠলে বহুকোষী, এরপর মাছ, উভচর, সরীসৃপ, তারপর স্তন্যপায়ী। হ্যাঁ, এই যে একটা নিখুঁত কালানুক্রমিক বিন্যাস, এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয়। এটি পাথরে খোদাই করা পৃথিবীর আত্মজীবনী। আমি বুঝতে পারছি আপনি কি বলছেন। আপনি পাথরের রেকর্ডের কথা বলছেন, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু আমি মনে করি বিবর্তনের সবচেয়ে শক্তিশালী প্রমাণ ওই মৃত পাথরের স্তরে নেই, বরং আমাদের এবং অন্যান্য প্রাণীদের শরীরের ভেতরে কোষে কোষে লেখা আছে। কোষে কোষে লেখা আছে মানে বিবর্তন তো কোনো নিখুঁত প্রকৌশলীর কাজ নয়, তাই না? এটি একটি অন্ধ প্রক্রিয়া। একটা নিখুঁত ফসিল আমাদের কেবল একটা বাহ্যিক আকার দেখায়, কিন্তু জীবের ভেতরের একটা ত্রুটিপূর্ণ নকশা বা ব্যাড ডিজাইন আমাদের পুরো প্রক্রিয়াটির পেছনের যান্ত্রিক অন্ধত্বকে বুঝিয়ে দেয়। যান্ত্রিক অন্ধত্ব? এই ব্যাপারটা ঠিক কি বোঝাচ্ছেন? যেমন ধরুন আমাদের শরীরের ভেস্টিজিয়াল অঙ্গগুলোর কথা, আমাদের অ্যাপেন্ডিক্স কিংবা উটপাখির ডানা, যা তাদের ওড়ার কোনো কাজেই আসে না। রাইট। যদি একজন বুদ্ধিমান সত্তা বা ডিজাইনার প্রতিটি প্রাণীকে আলাদাভাবে সৃষ্টি করতেন, তবে এই ধরনের অকেজো অঙ্গ থাকার তো কোনো যৌক্তিক কারণ ছিল না, তাই না? আমি স্বীকার করছি যে ভেস্টিজিয়াল অঙ্গগুলোর ধারণা চমৎকার, কিন্তু আপনি যখন বলছেন যে ফসিল কেবল একটা আকার দেখায়, তখন আপনি ফসিল রেকর্ডের সবচেয়ে বড় শক্তিটাকে এড়িয়ে যাচ্ছেন। কোনটা? সেটা হলো ভবিষ্যৎবাণী করার ক্ষমতা।
জেরি কয়েন বইটিতে টিকটালিক আবিষ্কারের গল্পটি দারুণভাবে বলেছেন। ও হ্যাঁ, ফিশপড। একদম। বিজ্ঞানীরা জানতেন যে জল থেকে ডাঙায় ওঠার এমন একটা অন্তর্বর্তী প্রাণী থাকা উচিত যার মধ্যে মাছ এবং উভচর উভয়েরই বৈশিষ্ট্য থাকবে। তারা শুধু অনুমান করেননি, তারা হিসাব করে বের করেছেন ঠিক কত কোটি বছর আগের পাথরের স্তরে এমন প্রাণী পাওয়া যেতে পারে। ডেভোনিয়ান যুগে। ঠিক, এবং তারা ঠিক ৩৭৫ মিলিয়ন বছর পুরনো পাথরের স্তরে গিয়েই তার ফসিল খুঁজে পেয়েছেন। এই ভবিষ্যৎবাণী করার ক্ষমতা বিজ্ঞান হিসাবে বিবর্তন তত্ত্বের সবচেয়ে বড় শক্তি। ভূতাত্ত্বিক প্রমাণ ছাড়া আমরা কেবল কিছু এলোমেলো ত্রুটিপূর্ণ অঙ্গ নিয়ে বসে থাকতাম। দুঃখিত, কিন্তু আমি এই যুক্তির সাথে পুরোপুরি একমত হতে পারছি না। আমাকে বলতে দিন কেন। হ্যাঁ, বলুন। ফসিল রেকর্ড অত্যন্ত অসম্পূর্ণ। পৃথিবীর বেশিরভাগ প্রাণী মরে যাওয়ার পর ফসিল হয় না। একটা প্রাণীর ফসিল হওয়ার জন্য নিখুঁত পরিবেশ লাগে। তাকে দ্রুত পলির নিচে চাপা পড়তে হবে, অক্সিজেনের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। তা ঠিক, সব প্রাণী ফসিল হয় না। ফসিল পাওয়াটা অনেকটা লটারিতে জেতার মতো। আপনি লটারির টিকিটের ওপর নির্ভর করে একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক তত্ত্বকে সবচেয়ে শক্তিশালী প্রমাণ বলতে পারেন না। অন্যদিকে আমাদের শারীরস্থানের দিকে তাকান। ল্যারেঞ্জিয়াল নার্ভের উদাহরণটি খুব সুন্দরভাবে দিয়েছেন। ল্যারেঞ্জিয়াল নার্ভ? জিরাফের গলার সেই স্নায়ুর কথা বলছেন? হ্যাঁ, মাছের ক্ষেত্রে এই ল্যারেঞ্জিয়াল স্নায়ু মস্তিষ্ক থেকে বের হয়ে সরাসরি ফুলকার কাছে যায়। খুব সোজা একটা পথ। কিন্তু স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে, বিশেষ করে জিরাফের কথা ভাবুন। গলা তো অনেক লম্বা। হ্যাঁ, আর জিরাফের ক্ষেত্রে এই স্নায়ুটি মস্তিষ্ক থেকে শুরু হয়ে সরাসরি গলার কাছে ল্যারিংসে না গিয়ে পুরো গলা বেয়ে নিচে নেমে আসে। বুকের ভেতর হার্টের ধমনীকে প্যাঁচিয়ে আবার সেই লম্বা গলা বেয়ে ওপরে ফিরে আসে। উফ, হ্যাঁ। এটা একটা অদ্ভুত এবং চরম অদক্ষ লম্বা পথ। কোনো বুদ্ধিমান ইঞ্জিনিয়ার এমন বোকা নকশা করবেন না। এটা কেবল তখনই অর্থবহ হয় যখন আমরা বুঝতে পারি যে বিবর্তন নতুন করে কিছু বানাতে পারে না। রাইট, পুরনো জিনিসের ওপরই কাজ করতে হয়। ঠিক তাই। মাছের ক্ষেত্রে ধমনী আর স্নায়ুর যে সাধারণ বিন্যাস ছিল, বিবর্তনের ধারায় জিরাফের ঘাড় যখন লম্বা হতে শুরু করলো, তখন সেই পুরনো নার্ভের পথটিকেই টেনে লম্বা করতে হয়েছে। এটা পাথরে লেখা নেই, এটা জীবন্ত প্রাণীর ভেতরে থাকা বিবর্তনের জ্বলন্ত প্রমাণ। ল্যারেঞ্জিয়াল নার্ভের এই উদাহরণটি আসলেই চমৎকার, এবং আমি পুরোপুরি মানছি যে এটি একটি অদক্ষ নকশা বা ব্যাড ডিজাইনের অকাট্য প্রমাণ। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে আপনি ফসিল রেকর্ডকে লটারি বলে একটু বেশি খাটো করছেন বলে আমার মনে হয়। তাই নাকি? একটা সুবিশাল সামঞ্জস্যপূর্ণ লাইব্রেরি হয়ে গেছে। কিন্তু লাইব্রেরির তো অনেক পাতা ছেঁড়া। ছেঁড়া হলেও আমরা রেডিওমেট্রিক ডেটিংয়ের মাধ্যমে এই লাইব্রেরির বইগুলোর বয়স একেবারে নিখুঁতভাবে মাপতে পারি। রেডিওমেট্রিক ডেটিং দিয়ে বয়স তো মাপা যায়, কিন্তু সেটা বিবর্তনের অন্ধত্বকে কিভাবে প্রমাণ করে? খুব ভালো প্রশ্ন। রেডিওমেট্রিক ডেটিং তো কোনো জাদু নয়। এটি আক্ষরিক অর্থেই পাথরের ভেতরে আটকে থাকা একটা ঘড়ি। যখন আগ্নেয়গিরির লাভা জমে পাথর তৈরি হয়, তখন তার ভেতরে কিছু তেজস্ক্রিয় আইসোটোপ আটকে যায়। পটাশিয়াম বা ইউরেনিয়াম? একদম। আর এই আইসোটোপগুলো একটা নির্দিষ্ট এবং অপরিবর্তনীয় হারে ক্ষয়প্রাপ্ত হয়ে অন্য মৌলে পরিণত হতে থাকে। আমরা পাথরের ভেতরের মূল আইসোটোপ আর ক্ষয়প্রাপ্ত মৌলের অনুপাত মেপে একেবারে গাণিতিক নিশ্চয়তার সাথে বলে দিতে পারি পাথরটি কত কোটি বছর আগে তৈরি হয়েছিল। বুঝতে পারছি। এই পদ্ধতিতেই আমরা টিকটলিক বা অন্যান্য ফসিলের নিখুঁত সময়কাল বের করেছি। আপনি ডিএনএর কথা বলছেন, কিন্তু ডিএনএ তো আর কোটি কোটি বছর টিকে থাকে না। আপনি যদি জানতে চান ডাইনোসররা কিভাবে বিলুপ্ত হলো বা কিভাবে তিমির পূর্বপুরুষরা ডাঙা থেকে সমুদ্রে ফিরে গেল, আপনাকে ওই রেডিওমেট্রিক ডেটিং আর ভূতত্ত্বের কাছেই ফিরে যেতে হবে। তিমির প্রসঙ্গটা যখন তুললেনি, আমি এখানে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজির কথাটা আনতে চাই। আচ্ছা, বলুন। আপনি বলছেন তিমির পূর্বপুরুষরা ডাঙা থেকে সমুদ্রে গেছে, যা ফসিলে দেখা যায়। কিন্তু আপনি যদি একটি ডলফিন বা তিমির ভ্রূণের বিকাশের দিকে তাকান, দেখবেন বিকাশের প্রাথমিক পর্যায়ে তাদের শরীরে পেছনের পায়ের কুড়ি তৈরি হয়, যা পরে আবার মিলিয়ে যায়। মানব ভ্রূণের ক্ষেত্রেও তো এমন হয়। হ্যাঁ, মানব ভ্রূণের বিকাশের একটি নির্দিষ্ট পর্যায়েও লেজ এবং ফুলকার মতো খাঁজ গজায়, যা জন্মের আগেই মিলিয়ে যায়। কেন?
কারণ আমাদের কোষে কোষে আমাদের মৎস্য এবং সরীসৃপ পূর্বপুরুষদের জেনেটিক কোড এখনও রয়ে গেছে। রাইট। ফসিল কেবল একটা স্থির চিত্র দেয়, কিন্তু ভ্রূণের এই বিকাশ আমাদের সরাসরি চোখের সামনে দেখায় কিভাবে পূর্বপুরুষের বৈশিষ্ট্যগুলো আজও প্রাণীর ভেতরে সক্রিয়ভাবে রয়ে গেছে। কিন্তু একটু থামায় আপনাকে, এই যে তিমির পেছনের পায়ের কুড়ি ভ্রূণে তৈরি হয়ে আবার মিলিয়ে যাচ্ছে, এর পেছনের দীর্ঘ ইতিহাসটা তো আমরা সেই ফসিল থেকেই পেয়েছি। তিমির আদি ফসিলে আমরা ধাপে ধাপে দেখতে পাই কিভাবে তাদের পেছনের পা ধীরে ধীরে ছোট হয়ে ফ্লিপারে পরিণত হয়েছে। তা পাই। আর ভূতত্ত্ব ছাড়া আমরা প্রাণীর ভৌগোলিক বিস্তার বা বায়োজিওগ্রাফি কিভাবে ব্যাখ্যা করব? ধরুন আপনি ক্যাঙ্গারুর কথা ভাবুন, তারা কেবল অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় কেন? কারণ মহাদেশগুলো একসময় একসাথে ছিল, পরে আলাদা হয়ে গেছে। ঠিক, কন্টিনেন্টাল ড্রিফট বা মহাদেশীয় সরণের সাথে প্রাণীদের ভৌগোলিক বিস্তারের যে অটুট সম্পর্ক, তা ভূতত্ত্ব ছাড়া কোনোভাবে প্রমাণ করা সম্ভব নয়। আপনি সমুদ্রের মাঝখানের বিচ্ছিন্ন দ্বীপগুলোর কথা ভাবুন, যেমন গ্যালাপাগোস। হ্যাঁ, হাওয়াই বা গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। এই দ্বীপগুলোতে প্রাকৃতিকভাবে কোনো উভচর প্রাণী বা স্তন্যপায়ী প্রাণী নেই। কেন নেই? কারণ তারা এত বড় সমুদ্র পাড়ি দিতে পারে না। একদম তাই। উভচর প্রাণীদের ত্বক নোনা জল সহ্য করতে পারে না, স্তন্যপায়ীরাও দীর্ঘ সমুদ্র পাড়ি দিতে পারে না। সেখানে কেবল পাখি, কীটপতঙ্গ আর কিছু উদ্ভিদের বীজ রয়েছে যারা উড়ে বা ভাসতে ভাসতে সেখানে পৌঁছাতে পেরেছে। এই ভৌগোলিক বিস্তার আমাদের চোখের সামনে বিবর্তনের ভৌগোলিক বাস্তবতা তুলে ধরে, যা অত্যন্ত যুক্তিপূর্ণ। ভৌগোলিক বিস্তারের প্রমাণটি শক্তিশালী, এটা আমি মানছি। হাওয়াই দ্বীপের উদাহরণটি সত্যিই বিবর্তনের একটা বড় ক্যানভাস তুলে ধরে। কিন্তু আপনি যখন এই বাহ্যিক ক্যানভাস থেকে কোষের ভেতরের জগৎটায় ঢুকবেন, তখন দেখবেন প্রমাণগুলো আরও বেশি জোরালো। আচ্ছা, আপনি ডিএনএর কথা একটু আগেই উল্লেখ করেছিলেন। আমাদের ডিএনএর ভেতরে কিন্তু শুধু কাজের কোডগুলো নেই, প্রচুর মৃত বা অকেজো কোড পড়ে আছে। মৃত কোড? আপনি কি সুডোজিনের কথা বলছেন? হ্যাঁ, সিউডোজিন। এই জিনগুলো আমাদের পূর্বপুরুষদের শরীরে একসময় কাজ করত, কিন্তু এখন আর করে না। একটা দারুণ উদাহরণ হলো ভিটামিন সি। ও হ্যাঁ, এই উদাহরণটা আমার খুব প্রিয়। কুকুর, বিড়াল বা অন্যান্য অনেক স্তন্যপায়ী প্রাণী তাদের নিজেদের শরীরেই ভিটামিন সি তৈরি করতে পারে, কিন্তু আমরা মানুষ বা শিম্পাঞ্জিরা তা পারি না। আমাদের খাবারের মাধ্যমে এটা গ্রহণ করতে হয়। ঠিক। মজার ব্যাপার হলো আমাদের ডিএনএর ভেতরে ভিটামিন সি তৈরি করার পুরো জিনটিই রয়ে গেছে, কিন্তু সেটা একটা ভগ্নাবশেষ হিসাবে আছে, কারণ ওই জিনের একটা জায়গায় ছোট্ট একটা মিউটেশন বা ত্রুটি হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। এটা অনেকটা এমন একটা রেসিপি বইয়ের মতো, যেখানে ভিটামিন সি তৈরির পৃষ্ঠায় কেউ কালি ফেলে দিয়েছে, ফলে পড়া যাচ্ছে না। যদি আমরা নিখুঁতভাবে সৃষ্ট হতাম, তবে এই ভাঙা জিনগুলো আমাদের শরীরে কেন থাকবে? এটা সত্যিই ভাবার মতো বিষয়। এটি আমাদের পূর্বপুরুষদের ইতিহাস আমাদের কোষে লিখে রেখেছে, যার জন্য ফসিল খোঁজারও দরকার নেই। আমি বুঝতে পারছি কেন আপনি এমনটা ভাবছেন, তবে আমাকে একটি ভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরতে দিন। মানে সিউডোজিন বিবর্তনের চমৎকার প্রমাণ, এটা সত্য, কিন্তু বিবর্তনের মূল ইঞ্জিন কি? ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন। ঠিক, ডারউইনের তত্ত্বের একেবারে কেন্দ্রে রয়েছে প্রাকৃতিক নির্বাচন, অর্থাৎ পরিবেশের সাথে খাপ খাইয়ে টিকে থাকা। পরিবেশের পরিবর্তন কিভাবে প্রাকৃতিক নির্বাচনকে চালিত করে তার সবচেয়ে বড় প্রমাণ তো আমরা ফসিল রেকর্ড আর ভূতত্ত্ব থেকেই পাই। আপনি পরিবেশের সাথে খাপ খাইয়ে টিকে থাকার কথা বলছেন, কিন্তু প্রকৃতি কি কেবল টিকে থাকাকেই পুরস্কৃত করে? মানে? আমি মনে করি বিবর্তনের সবচেয়ে জটিল ডাইনামিক্সগুলো লুকিয়ে আছে যৌন নির্বাচনের বা সেক্সুয়াল সিলেকশনের মধ্যে, যা সাধারণ প্রাকৃতিক নির্বাচন দিয়ে ব্যাখ্যা করা কঠিন। ও আচ্ছা, আপনি কি ময়ূরের পেখমের সেই বিখ্যাত উদাহরণটা দেখে যাচ্ছেন? একদম। একটা পুরুষ ময়ূরের বিশাল ও ভারী পেখমের কথা ভাবুন। প্রাকৃতিক নির্বাচনের সাধারণ নিয়ম অনুযায়ী এই বিশাল পেখম ময়ূরটির টিকে থাকার জন্য একটা মারাত্মক বাধা। হ্যাঁ, বেশ হাঁড়ি তো বটেই। এটা অনেক ভারী, এর কারণে ময়ূর সহজে উঠতে পারে না, এবং এর উজ্জ্বল রঙের কারণে শিকারীরা দূর থেকেই তাকে দেখতে পায়। টিকে থাকার দৌড়ে এই পেখমটি তাকে বহু আগেই বিলুপ্তির পথে ঠেলে দেওয়ার কথা, কিন্তু তা তো হয়নি। কেন? কারণ স্ত্রী ময়ূরীরা এই পেখম পছন্দ করে। ঠিক তাই। একে বলা হয় হ্যান্ডিক্যাপ প্রিন্সিপাল বা প্রতিবন্ধকতার নীতি। ময়ূরের এই বিশাল পেখম আসলে স্ত্রী ময়ূরের কাছে একটা বায়োলজিক্যাল সিগন্যাল। পুরুষ ময়ূরটি মূলত বোঝাতে চাইছে, দেখো আমার জিন এতটাই শক্তিশালী আর আমি শারীরিকভাবে এতটাই ফিট
যে এই বিশাল ভারী এবং শিকারী আকর্ষণকারী বোঝা বয়ে বেরিয়েও আমি বেঁচে আছি। দারুণ একটা সিগন্যাল। স্ত্রী প্রাণীদের এই পছন্দ কিভাবে পুরুষ প্রাণীদের জিনে পরিবর্তন আনে তা বিবর্তনের সবচেয়ে চমকপ্রদ দিক। যৌনতা কিভাবে বিবর্তনকে চালিত করে তা ফসিল রেকর্ড আমাদের বলতে পারে না, কারণ ফসিলে আপনি কেবল হাড় দেখতে পান, তাদের আচরণ বা প্রজননগত ডাইনামিক্স দেখতে পান না। আপনার পয়েন্টটি খুব সুন্দর, তবে আমি এখানে একটু দ্বিমত পোষণ করব। যৌন নির্বাচন আসলে প্রাকৃতিক নির্বাচনেরই একটা অংশ, কারণ প্রজনন ছাড়া তো আর টিকে থাকার কোনো অর্থ হয় না। সেটা ঠিক। আর আপনি বললেন ফসিলে এই ধরনের আচরণগত প্রমাণ পাওয়া যায় না। আমি আপনাকে প্রাচীন আইরিশ এল্কের উদাহরণ দিতে পারি। ওহ, ওই বিশাল সিংওয়ালা হরিণ। হ্যাঁ, এই বিশাল হরিণগুলোর শিং এতটাই বড় ছিল যে এক একটা শিংয়ের ওজন ছিল প্রায় 40 কেজি। যৌন নির্বাচনের কারণেই স্ত্রী এল্করা বড় শিংওয়ালা পুরুষদের পছন্দ করত, আর বিবর্তনের ধারায় তাদের শিং বড় হতে হতে এমন এক পর্যায়ে পৌঁছায় যে সেটা তাদের জন্য বিপদ হয়ে দাঁড়ায়। এক্সট্রিম সেক্সুয়াল সিলেকশন। আমরা ফসিল রেকর্ড থেকে খুব পরিষ্কারভাবেই দেখতে পাই কিভাবে যৌন নির্বাচন একটি প্রজাতির শারীরিক কাঠামোকে চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত হয়তো পরিবেশ পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পেরে তাদের বিলুপ্তির কারণ হয়েছিল। আমি মানছি যে আইরিশ এল্কের ফসিলে আমরা যৌন নির্বাচনের একটা প্রভাব দেখতে পাই, কিন্তু এই যে আমরা এতক্ষণ ধরে ময়ূর, তিমি বা টিকটালিক নিয়ে কথা বললাম, এগুলো সবই তো মানুষের বাইরের জগৎ। রাইট। যখন আমরা এই সমস্ত তত্ত্বকে মানুষের ওপর প্রয়োগ করি, তখন আপনি কোন প্রমাণটিকে বেশি শক্তিশালী বলবেন? মানুষের ক্ষেত্রে তো আমরা অনেক বেশি সংবেদনশীল। মানুষের ক্ষেত্রেও আমি ভূতত্ত্ব এবং ফসিল রেকর্ডের ওপরই সবচেয়ে বেশি জোর দেব, কারণ মানব বিবর্তন নিয়ে মানুষের মনে সবচেয়ে বেশি কৌতূহল এবং সংশয় কাজ করে। তা বটে। আফ্রিকায় পাওয়া হোমিনিড ফসিলগুলো এই সংশয় দূর করার সবচেয়ে বড় হাতিয়ার। লুসি বা অস্ট্রালোপিথেকাস আফারেন্সেস থেকে শুরু করে হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস এবং শেষ পর্যন্ত আমাদের প্রজাতি হোমো সেপিয়েন্স, এই যে একটা দীর্ঘ শৃঙ্খল, এটা তো আমরা পাথরের স্তরে অত্যন্ত সুন্দরভাবে সংরক্ষিত পেয়েছি। কিন্তু এই শৃঙ্খলটি আমাদের আসলে কি শেখায়? এটি আমাদের শেখায় কিভাবে ধাপে ধাপে পরিবর্তনগুলো এসেছে, কিভাবে আমাদের পূর্বপুরুষদের মাথার খুলির আকার ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে তারা গাছ থেকে নেমে এসে 2 পায়ে হাঁটতে শুরু করেছিল। যখন আমরা আফ্রিকার ভূতাত্ত্বিক ইতিহাস বিশ্লেষণ করি, আমরা দেখতে পাই সেখানে জলবায়ুর একটা বিরাট পরিবর্তন হয়েছিল। ঘন জঙ্গলগুলো শুকিয়ে গিয়ে সাভানার খোলা প্রান্তরে পরিণত হচ্ছিল। আমাদের পূর্বপুরুষদের তখন লম্বা ঘাসের ওপর দিয়ে দূরে দেখার জন্য এবং খাবার বহন করার জন্য 2 পায়ে দাঁড়ানোর প্রয়োজন পড়েছিল। হ্যাঁ, পরিবেশগত চাপ। ভূতাত্ত্বিক প্রেক্ষাপট ছাড়া আমরা জানতেই পারতাম না ঠিক কেন মানব বিবর্তনের এই বাঁকটি ঘটেছিল। ভূতত্ত্ব হয়তো আমাদের দেখায় কখন জঙ্গল শুকিয়ে সাভানা হয়েছিল, কিন্তু আমি জোর দিয়ে বলবো যে আমাদের 2 পায়ে হাঁটারই প্রক্রিয়াটির ভেতরে যে বিশাল কাঠামোগত ত্রুটি বা ব্যাড ডিজাইন রয়ে গেছে, সেটাই প্রমাণ করে আমরা কোনো বিশেষ সৃষ্টি নই। আমরা একটা অন্ধ বিবর্তন প্রক্রিয়ার ফসল। আপনি কি মানুষের পিঠের ব্যথার দিকে ইঙ্গিত করছেন? শুধু পিঠের ব্যথা নয়, আমাদের পুরো কঙ্কালতন্ত্রটাই একটা জোড়াতালি দেওয়া ইঞ্জিন। 4 পায়ে প্রাণীদের মেরুদণ্ড ডিজাইন করা হয়েছিল একটা ব্রিজের মতো কাজ করার জন্য, যা 2টি পিলারের ওপর ভর দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ঝুলিয়ে রাখে। মানে সামনে আর পেছনের পা। হ্যাঁ, এটা খুব দারুণ একটা মেকানিজম। কিন্তু বিবর্তনের ফলে যখন আমাদের পূর্বপুরুষরা 2 পায়ে খাড়া হয়ে দাঁড়ালো, তখন ওই অনুভূমিক ব্রিজটাকে আমরা জোর করে উলম্ব বা খাড়া পিলারে পরিণত করলাম। হ্যাঁ, আর সেই ভার সামলানোর জন্য আমাদের মেরুদণ্ডকে ইংরেজি এস অক্ষরের মতো একটা বাঁকা আকৃতি নিতে হলো। ঠিক, আর ঠিক এই কারণেই মানুষের এত বেশি পিঠের ব্যথা, স্লিপ ডিস্ক বা ব্যাক পেইন হয়। পৃথিবীর আর কোনো প্রাণীর এত বেশি পিঠের সমস্যা নেই। এটা একটা সত্যি কথা। শুধু তাই নয়, আমাদের পেলভিস বা শ্রোণীচক্রের কথা ভাবুন। 2 পায়ে হাঁটার সুবিধার জন্য পেলভিসের আকৃতি পরিবর্তিত হয়ে সরু হয়ে গেল, কিন্তু অন্যদিকে আমাদের মস্তিষ্কের আকার ক্রমান্বয়ে বড় হচ্ছিল। ইভলিউশনারি অবস্টেট্রিক ডিলেমা। একদম। সরু পেলভিস নিয়ে একটা বড় মাথার বাচ্চার জন্ম দেওয়ার প্রক্রিয়াটি অন্য যে কোনো প্রাণীর চেয়ে মানুষের জন্য এত বেশি বেদনাদায়ক এবং বিপজ্জনক হয়ে উঠল, প্রকৃতি এখানে কোনো নিখুঁত ডিজাইন করেনি।
প্রকৃতি স্রেফ পুরনো চার পেয়ে কঙ্কালটাকে জোড়াতালি দিয়ে দুই পায়ে হাঁটার উপযোগী করার একটা কাজ চালিয়ে নিয়েছে মাত্র। আপনার এই যুক্তিটি অত্যন্ত তীক্ষ্ণ। মানুষের জন্মের এই কাঠামোগত ত্রুটি সত্যিই বিবর্তনের একটি অকাট্য প্রমাণ। আমি আপনার সাথে একমত যে আমাদের শরীরের ভেতরের এই ত্রুটিগুলো আমাদের বিবর্তনীয় অতীতকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তাই না? হ্যাঁ, কিন্তু আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই এই ত্রুটিগুলো কবে এবং কোন নির্দিষ্ট পরিবেশগত চাপের কারণে তৈরি হলো সেই ইতিহাসটা কিন্তু শেষ পর্যন্ত ওই পাথরের স্তরেই লেখা আছে। সেটা অস্বীকার করার উপায় নেই। যখন আমরা ফসিল রেকর্ডে দেখি যে আমাদের পূর্বপুরুষরা জঙ্গল ছেড়ে সাভানার খোলা প্রান্তরে আসতে বাধ্য হয়েছিল, তখনই আমরা বুঝতে পারি কেন আমাদের মেরুদণ্ডের আজ এই অবস্থা। আপনার পয়েন্টটাও আমি বুঝতে পারছি। আসলে জেরি কয়েন অত্যন্ত মুনশেনার সাথে তার বইতে এটাই দেখিয়েছেন যে বিবর্তন শুধু জীববিজ্ঞানের কোনো একক বিষয় নয়। একদম। এটি ভূতত্ত্ব, পদার্থবিদ্যা, রসায়ন এবং শারীরস্থানের সাথে গভীরভাবে যুক্ত একটি সামগ্রিক বিজ্ঞান। একদম ঠিক। আমাদের আজকের এই দীর্ঘ বিতর্কে একটা বিষয় খুব স্পষ্ট হলো যে বিবর্তন কি কেবল পৃথিবীর ইতিহাস ও পাথরে লেখা মৃত প্রমাণ দিয়ে বেশি ভালো বোঝা যায়, নাকি জীবের ভেতরে ত্রুটিপূর্ণ নকশা, ডিএনএর মৃত কোড ও কোষীয় স্তরের অবশিষ্টাংশ দিয়ে? উত্তরটা হলো একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। ঠিক তাই। রেডিওমেট্রিক ডেটিং এবং ফসিল রেকর্ড আমাদের সেই বিশাল স্থাপত্যের বাইরের ক্যানভাস আর টাইমলাইনটা দেয়, কিন্তু ল্যারেঞ্জিয়াল নার্ভ, ভিটামিন সি এর ভাঙা জিন কিংবা আমাদের মেরুদণ্ডের ত্রুটিগুলো আমাদের সেই দেয়ানের ভেতরে লুকিয়ে থাকা এলোমেলো পাইপলাইনের কাছে নিয়ে যায়। সুন্দর বলেছেন। যা প্রমাণ করে যে জীবন কোনো জাদুর কাঠি দিয়ে ধাপে ধাপে নিখুঁতভাবে তৈরি হয়নি, বরং এটি কোটি কোটি বছরের নিরলস, ত্রুটিপূর্ণ অথচ বিস্ময়কর বিবর্তনের ফসল। ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বৈজ্ঞানিক প্রমাণগুলো বিবেচনা করলে কোনো বিষয়ের গভীরতা যে আরও স্পষ্টভাবে অনুধাবন করা যায়, আজকের আলোচনা তারই প্রমাণ। অবশ্যই। এই বিতর্কে কেউই বিজয়ী নয়, বরং জয়ী হয়েছে আমাদের বৈজ্ঞানিক অনুসন্ধান। আমরা আশা করব আমাদের শ্রোতারাও এই বিষয়গুলো নিয়ে নিজেদের মতো করে বিশ্লেষণ করবেন এবং নিজেদের সিদ্ধান্তে পৌঁছাবেন। বিজ্ঞান তো কোনো বদ্ধ মতবাদ নয়, এটি একটি নিরন্তর প্রশ্ন করার জায়গা। বইটিতে আরও অনেক চমৎকার উদাহরণ রয়েছে যা আমরা আজ সময়ের অভাবে ছুঁয়ে দেখতে পারিনি। তবে আশা করি আজকের আলোচনা শ্রোতাদের মনে নতুন কিছু প্রশ্নের জন্ম দেবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং প্রশ্ন করতে থাকবেন।